হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। এর মাধ্যমে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন তথ্য তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে নিয়মিত দেখতে পাবে। আর যদি এখনও কেউ ইউটিউব চ্যানেলটাকে আমাদের সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তবে চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায়, মাধ্যমিকে, স্কুলগুলোর টেস্ট পরীক্ষায় বহুবার এসেছে। পুরো আলোচনা ভালোভাবে শুনে নেবে। সেই আলোচনাটা আমরা খুব সুন্দরভাবে ডিটেলে বলবো, তাই ভালোভাবে যদি বুঝে নিতে পারো তাহলে দেখবি ইতিহাসকেও আর মুখস্থ করতে হচ্ছে না, বেশ ভালোভাবে নিজের মতন করে সুন্দর করে গুছিয়ে লিখতে পারছো। ঊনবিংশ শতকে নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান বিশ্লেষণ করো। এটা বিভিন্ন নাম্বারে আসে, মানে 4 বা 8 মার্কস এইভাবেও আসে। সো ভালোভাবে বুঝে নিও। অষ্টাদশ শতাব্দীর সমাজ কোনোদিন ভাবতেই পারতো না যে সমাজে নারীদেরও পুরুষের সমান অধিকার রয়েছে। যেমন ধরো, আজকে তোমরা যারা ছোট থেকে বড় হচ্ছ, এই যুগে দাঁড়িয়ে, মানে একবিংশ শতকে দাঁড়িয়ে কি দেখছো যে তোমার সাথে তোমার কোনো বন্ধু স্কুল টিউশনে যাচ্ছে, সে একটা মেয়ে, তোমাদের কোথাও গিয়ে মনেই হচ্ছে না এটা তো ঠিক হওয়া উচিত না, এটা তো নর্মাল নয়। আবার ধরো এমন কাউকে দেখলে যে তার বাড়িতে কোনো ভাই বা বোন রয়েছে, তোমাদের মধ্যে যারা, আমি ছোট ছোট ছেলেদের কথা বলছি, তারা দেখলে কারোর বোন রয়েছে বা দিদি রয়েছে, তাকে পড়াশোনা শেখানো হয়নি। এটাও তোমরা কিন্তু কল্পনা করতে পারবে না যে না, মানে কোনো অকারণে কাউকে বাড়িতে বসিয়ে রেখে বাবা মা মানে জাস্ট মেয়ে বলে রেখে দিয়েছে, এরমটাও তোমরা দেখবে না। হয়তো ছোট ছোট এখনও কিছু বিভেদ রয়েছে, ঠিক, আমরা হয়তো জানি রোজকার দিনে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি, কিন্তু অ্যাজ এ হোল আমি যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছি সেখানে কিন্তু আমরা মানে অ্যাটলিস্ট এলিমেন্টারি লেভেলে, মানে তোমরা যে মাধ্যমিক স্তর দেখছো সেখানে কিন্তু খুব বেশি ডিফারেন্স দেখবে না যে হ্যাঁ তোমার বন্ধুটি বা তোমার দাদা বা তোমার দিদি বা কোনো বোন এভাবে বাড়িতে বসে আছে, দেখবে না। তাহলে এটা আজকের দিনে খুব 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 ন্যাচারাল একটা ব্যাপার, খুব সাধারণ একটা ব্যাপার যে বাচ্চা, সে ছেলে হোক মেয়ে হোক, সকলকেই পড়াশোনা শিখতে হবে। যেমন ধরো সরকারের সর্বশিক্ষা অভিযান, অর্থাৎ সবাইকে শিক্ষা দিতে হবে, বুনিয়াদী শিক্ষা সকলের প্রয়োজন। এবার তুমি পিছিয়ে যাও 200 বছর আগে, ঠিক একই ঘটনা। মানে ধরো তোমরা আমার যারা পড়ানো শুনছো তাদের মধ্যে যারা ছেলে রয়েছে, সেই ছেলেরা নর্মালি স্কুলে গেছে, কিন্তু কোনো একটা মেয়ে সেখানে যাওয়ার জন্য বায়না ধরেছে। এটা কিন্তু তখনকার দিনে খুব খুব একটা ন্যাচারাল ব্যাপার ছিল। ছেলেরাই স্কুলে যাবে, ছেলেরাই শিক্ষা ব্যবস্থার মধ্যে আসবে, তারাই জগৎকে চিনবে, তারাই চাকরি করবে, তারাই বাণিজ্য করবে। আর মেয়েরা কি করবে? মেয়েরা বাড়িতে বসে থাকবে, বাড়িতে সংসার সামলাবে। মানে ধরো 7-8 বছর বয়সে বিয়ে হয়ে যাবে এবং তারপর থেকে সে কিছু বুঝুক ছাই না বুঝুক, সেই পুতুল খেলার মতো করেই সে তার সংসার জীবন শুরু হবে। মোটামুটি 40-50 এই অবধি হয়তো তার জীবনের আয়ুরেখা, ততদিন সে ওই সংসারের পেছনেই সময় নিয়োগ করে যাবে। কিছু বছর পরে যখন ধরো হাজব্যান্ড মারা যাবে বা পরিবারের সমস্ত দায়িত্ব তার উপর এসে যাবে, সে সেই বোঝাও ঠেলতে থাকবে। অর্থাৎ মানে কোথাও গিয়ে মহিলাদের নিজস্বতা বলে কিছু ছিল না। এমনও সময় ছিল যখন বিবাহের পর মহিলাদের নাম পরিবর্তন হতো। এখন হয়তো তোমরা আশেপাশে দেখো, বিয়ে হওয়ার পর কোনো একটা পাশের বাড়ির দিদি বা তোমার নিজের দিদির টাইটেল বা সারনেম পরিবর্তন হচ্ছে, তাও অনেকে এখন করেন না, বা এই অপশানটা রয়েছে না করার। কিন্তু এটা কিন্তু একটা সময় ভাবাই যেত না। তাহলে আমরা 200 বছর আগে যদি মানে দেখতে যাই যে একটা ছেলের সাথে একটা মেয়ে পাশাপাশি বসে পড়াশোনা করছে, একই টিউটার, একই স্কুল, একই মানে বইপত্র, এটা না মানে ভাবাই যেত না। তখনকার সমাজ কোনোভাবে মেনে নিতে পারতো না। এবং সে যে বাড়ি থেকেই আসুক, মানে ধরো বিরাট বড় লোক, বাবা মা জমিদার, তাও যা অবস্থা হতো একটা সাধারণ হতদরিদ্র অসহায় কৃষক মানুষ বা আরও কিছু সাধারণ মানুষেরও কিন্তু একই ব্যাপারটা ছিল। এর মধ্যে থেকে হয়তো অনেক জেদাজেদি করে 2-1 ব্যতিক্রমী হয়েছে, তো ব্যতিক্রমকে নিয়ে তো সমাজ বলা যায় না, তাই এটাই ছিল নর্মাল ব্যাপার। তাহলে সেই যে অর্ধেক সমাজ, কেন অর্ধেক?
পুরুষ আর নারী মোটামুটি যে কোনো দেশে একটা অর্ধেক রেশিওতেই থাকে, 50% 50%, কিছুটা কম বেশি। তাহলে সেইখানে দাঁড়িয়ে অর্ধেক সমাজ কিন্তু পুরো অশিক্ষার অন্ধকারে বিভিন্ন কুসংস্কার নিয়ে জীবনযাপন করবে, এটাই সমাজ চাইতো। কিন্তু একটি মানুষ সেই সময় দাঁড়িয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি কিন্তু এইটা মেনে নিতে পারেননি। প্রথম দেখেছিলেন যখন সতীদাহ প্রথা বন্ধ হয়ে গেল, সতীদাহ প্রথা তো আর একটি প্রথা ছিল, মানে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে, একটা মানে খুন করছে সমাজ, সেখানে দাঁড়িয়ে বাকি সকলে মানে খুব হই হুল্লোড় করছে, যেমন আমরা দুর্গাপুজোর ভাসানে খুব নাচানাচি করি, ঢাক ঢোল বাজাই, ঠিক তেমনভাবেই একটি মানুষকে জ্যান্ত চিতায় আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মানে আমরা চিন্তা করতে পারি না, একটা সামান্য ছ্যাঁকা লাগলে আমরা মোটামুটি সেটা নিয়ে 10 দিন হাত বুলাই, সেইটা একটা মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তার যে পেন, তাকে বিভিন্ন রকম মাদক দ্রব্য খাওয়ানো হচ্ছে যাতে কোনো রকমভাবেই সে তার হুঁশ বা নর্মাল চৈতন্যে না থাকে, কারণ স্বাভাবিক সেন্সে থাকলে কোনো মানুষ পুড়ে মরতে চাইবে না, তাই এইভাবে তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এইবার রাজা রামমোহন রায় সেটাকে বন্ধ করলেন। তারপরে কি হলো, যে বাচ্চাগুলো মানে একদম অল্প বয়সে বিধবা হয়ে যাচ্ছে, তো মানে একটা 70 বছরের বা 80 বছরের বৃদ্ধের সাথে বিয়ে দেওয়া হয়েছে, হয়তো একটা 18 বছর 12 বছর 14 বছরের একটা মেয়ের, তাহলে কিভাবে তার সঙ্গে সংসার সম্ভব? সে তো একটা সময় খুব দ্রুতই মারা যাবে। আর যে বাচ্চাটা বা যে মেয়েটি বিয়ে হলো তার কি হবে? তার কি ভবিতব্য? তার ভবিতব্য আগুন, পুড়ে মরা। তাহলে এখন সেটা তো নয়, বন্ধ হলো। এইবার সেই মেয়েটা সারা জীবন বৈধব্য জীবনযাপন করবে, বা বৈধব্য তখনকার দিনে এটা মানে অভিশাপ, মানে তাকে খেতে দেওয়া হবে না, একাদশী করতে হবে, তাকে কোনো রকম রং রূপ রস কিছু থাকবে না তার জীবনে। একটা সাদা কাপড়, তার হয়তো আদরের যে হয়তো চুল ছিল, খুব বড় সড়ো একটা চুল ছিল, সেই চুলটাও কেটে দেওয়া হলো, তার কোনো গয়নাগাটি কোনো সাজগোজ কিছু থাকবে না, খাবার দাবার তো সম্পূর্ণভাবে নিরামিষ, এবং একাদশীর দিন কিছুই খেতে পারবে না, যে জলও খেতে পারছে না। এদিকে ধরো সেটা বিরাট পরিবারের বউ, তাহলে তাকে সেই সব গোটা গোষ্ঠীর জন্য রান্না করতে হচ্ছে, সেখানে মাছ মাংস সবই রান্না হচ্ছে, মানে তিনিই করছেন হয়তো, কিন্তু তিনি কোনো রকম খাওয়া তো দূরে থাক, মানে ঘ্রাণ নেওয়াও বরং পাপ ছিল। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে তাদের ভবিষ্যৎ কী? তো সেইখান থেকে এই বিদ্যাসাগর মশাটা বেটেখাটো লোক, মানে তাকে আমরা যে কত কিছুতে দেখতে পাই, সেই লোকটা বললো যে না, এরকম করলে তো চলবে না, এই মেয়েগুলোর কি হবে? যে সমাজে মেয়েরা মূর্খ, যে সমাজে মেয়েদেরই কোনো স্বীকৃতি নেই, সেই সমাজ কোনোদিন এগোতে পারে না। আমরা একা একা অর্ধেকটা সমাজ মিলে ভাবছি আহা আমাদের দেশ থেকে ব্রিটিশ তাড়াবো, হয় না কি কখনো? তাই তখন তিনি মনে করলেন এই মেয়েগুলো যারা বিধবা হলো 12 বছর 11 বছর 10 বছর 8 বছর এরকমও পাওয়া গেছে, তাদের আবার বিয়ে দিতে হবে এবং তাদেরকে পড়াশোনা শেখারও সুযোগ দিতে হবে। সে মূর্খ, তাকে বলছো কি করে? তুমি তো তাকে শিখতেই দিচ্ছ না, আগে শিখতে দাও, শেখার পরে যদি দেখো সে পরের পর পরীক্ষায় ফেল করছে, কিছুই পাচ্ছে না, একটা মানে বছরের পর বছর, ধরো 50-60 বছর ধরে যত মহিলা শিখছে সবাই ফেল করছে, তাহলে বোঝা যাবে হ্যাঁ মহিলাদের দ্বারা হয় না। কিন্তু তা তো না, এটা তো এক্সপেরিমেন্টাল না, তুমি ওকে শিখতেও দিলে না, দাগিয়ে দিলে তোমার দ্বারা কিছু হয় না, এটা তো বলা যায় না। সেই জায়গা থেকে ভাবো, সেই গোঁড়া সমাজের মুখে দাঁড়িয়ে একটা লোক এত বড় কথা বলছেন, এবং মেয়েদের শিক্ষা দেবার জন্য তিনি হিন্দু শাস্ত্র থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম শ্লোক তুলে আনছেন, কোটেশন তুলে এনে সমাজের বিরুদ্ধে গিয়ে প্রচার করছেন। এবার হ্যাঁ ঠিক আরও অনেকে ছিলেন, কিন্তু এই ব্যক্তিটি এত মানে বলিষ্ঠভাবে ছিলেন যে বাকিদের কথা সেইভাবে আর সামনে আসে না। এবং সেই সময় তিনি ব্রাহ্ম সমাজেরও একটা ব্যাপক ভূমিকা সেখানে তিনি পেয়েছিলেন, সমর্থন পেয়েছিলেন, কারণ ব্রাহ্ম সমাজেরও তো একদিন পুরোধা ছিলেন রাজা রামমোহন রায়। তাহলে রামমোহন রায়ও যেমন চাইতেন নারীর সম্মান, নারীর একটা প্রগতিশীলতায় নারী গর্জে উঠুক, ঠিক সেটাই চেয়েছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই ব্রাহ্ম সমাজকে তিনি পাশে পেয়েছিলেন, এবং যাদেরকে না পেলে হয়তো একা বিদ্যাসাগরও পেরে উঠতেন না, তাদের নাম হচ্ছে ব্রিটিশ সরকার। হ্যাঁ শুনতে খুব অবাক লাগে, আমরা ব্রিটিশ সরকারের নামে কত নিন্দাই করি, কিন্তু সেই সময় সরকার মানে আমাদের দেশের সরকার সেই সময় অত্যন্ত উদার মনস্ক ছিল বলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। হ্যাঁ তারা হয়তো অন্য দিক দিয়ে আমাদের শেষ করে দিয়েছে, কিন্তু যেহেতু তারা ওয়েস্টার্ন ফিলোসফির মানুষ, তারা নিজেরাও খুব এগিয়ে এইসব ব্যাপারে, সেই কারণে তারা কিন্তু ভারতীয় মেয়েদেরকেও শিক্ষিত করতে পিছপা হয়নি, তারাও কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যথেচ্ছ সাহায্য করেছে। এবং এর একটা উদাহরণ কিন্তু অন্যতম মানে ব্যক্তিত্ব হচ্ছে
বেথুন সাহেব তিনি কিন্তু ভীষণ রকমভাবেই বিদ্যাসাগরের পাশে ছিলেন। এইবার শুরু হয় বিদ্যালয় স্থাপন। তাহলে শুধু তো ধোঁয়া তুললে হবে না, না মেয়েদের পড়াও সেটা বাড়ি বাড়ি গিয়ে বললে হবে না, তার জন্য একটা পরিকাঠামো চাই। ছেলেদের সঙ্গে তো কোনোভাবেই মেয়েদেরকে পড়তে পাঠানো সেই সময় মানে ভাবনার বাইরে। তো তাহলে কী করতে হবে, বিদ্যালয় তৈরি করতে হবে এবং সেটা সম্পূর্ণভাবে মহিলাদের জন্য। তো সেই সময় তিনি প্রায় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। অধিকাংশটাই কিন্তু তার নিজের অর্থে, মানে সমাজ কেউ খুব একটা অর্থ দেয়নি প্রথম দিকে, পরে হয়তো পেয়েছিলেন, কিন্তু প্রথম দিকে তার নিজের জমানো অর্থেই কিন্তু তিনি নদিয়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর প্রভৃতি জেলায় প্রচুর বালিকা বিদ্যালয় স্থাপন করেন। এবং এই বালিকা বিদ্যালয়গুলিতে খুব আশ্চর্যের ব্যাপার, প্রচুর স্টুডেন্ট কিন্তু হতে শুরু করে এবং একটা সময় এখানে প্রায় 1300 ছাত্রী পড়াশোনা করতে, মানে সেই সময় দাঁড়িয়ে এটা কিন্তু একটা বিরাট নাম্বার। এবং সেই ছাত্রীদেরও যে খরচ, পড়াশোনার খরচ, মানে উনি যা আয় করতেন তার মানে পুরোটাই ব্যয় করে দিতেন এই সমস্ত সমাজ সেবামূলক কাজে। সেই 1300 ছাত্রী হোক, 1000 হোক, যাই হোক সেই সংখ্যাটা, তাদের সকলের পড়াশোনার দায়িত্ব বা খরচ কিন্তু তিনি বহন করতেন। কারণ তিনি তো বাড়িতে গিয়ে বলেছেন শুধু আপনার মেয়ে পাঠান, আমরা পড়াবো, সে যাতে সমাজ আরও এগোয়, সে যেন মূর্খ হয়ে না বাজ। কিন্তু বাবা মা তো দিতে রাজি নয়। এবার যাও বা পাঠিয়ে, ঠিক আছে যাক আপনি যখন বলছেন, কিন্তু আমি টাকা পাবো কোথায়? তাই বিদ্যাসাগরকে সেই দায়িত্বটাও নিতে হয়েছিল। আরও জানবো বিদ্যাসাগর মহাশয় আমাদের মহিলাদের জন্য বা আজকের দিনে আমরা যা পাচ্ছি মহিলারা, তার জন্য তিনি ঠিক কী কী অবদান দিয়েছেন বা তার কী কী অবদান রেখেছেন। তবে তার আগে আমরা তোমাদের সাথে আলোচনা করে নেবো একটা অন্য বিষয়, সেটা হচ্ছে তোমরা মাধ্যমিক দেবে এবছর, তাই পড়াশোনা করতে হবে ভীষণ ভালোভাবে, মানে একদম খুঁটিয়ে পড়তে হবে। তো তার জন্য কি করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ভালোভাবে পড়ে তার উপর পরীক্ষা দিতে হবে। এবার সবসময় এটা তোমাদের টিউশন টিচার বা হয়তো যাদের টিচার নেই তাদের ক্ষেত্রে হয়ে ওঠে না, তাই তোমাদের দুশ্চিন্তার কারণ নেই। আমরা wbporashona.com নিয়ে এসেছি তোমাদের জন্য চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। কি থাকছে, মাধ্যমিকের সব সাবজেক্টের সমস্ত অধ্যায়ের উপর চ্যাপ্টার টেস্ট। এই টেস্টের প্রত্যেকটি কোয়েশ্চেনের ফুল উত্তর কিন্তু আমরা মডেল উত্তরপত্রেই দিয়ে রেখেছি। অর্থাৎ তোমরা নিজেদের মতো টাইমার চালাবে, পরীক্ষা দেবে, খুব ভালোভাবে পরীক্ষা দেওয়ার পরে তোমরা নিজেরাই, কোনো টিচার বা বাবা মাকে বিরক্ত করার দরকার নেই, তোমরা নিজেরাই নিজেদের স্যার দিদিমণি হয়ে নিজেরা চেক করে নিতে পারবে তোমরা ঠিক কেমন পরীক্ষা দিবে। তার সাথে চেক করবে আমাদের দেওয়া মডেল উত্তরপত্রের সাথে, মানে এই ইবুকগুলোতে মডেল প্রশ্নপত্র এবং মডেল উত্তরপত্র দুটোই দেওয়া রয়েছে। তোমাদের কাজ শুধু মন দিয়ে পড়া এবং সেটার ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া। তাহলে এইটা যদি তোমরা করতে পারো এবং সমস্ত সাবজেক্টের ওপর করতে পারো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় আর গিয়ে ঠকঠক করে কাঁপতে হবে না, পরীক্ষা ভীষণ ভালো হবে, এইটুকু তোমাদের বলতে পারি। আরও যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে এই দেখো স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে 9614581033। এই নাম্বারে আমাদের সোম থেকে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে কল করতে পারো। আর যদি কিনতে চাও কেউ, তাহলে এক্ষুনি এই নাম্বারেই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে লিখো আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। যে ইবুকটি কিনতে চাও, মানে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, বাংলা, ইংরেজি, যেটা কিনতে চাও সেই ইবুকের নাম, বা যদি একের বেশি ইবুক কিনতে চাও সেই সবকটি ইবুকের নাম লিখো। এবং তোমাদের আরেকটি কথা এখানে বলে দিই, এখন কিন্তু আমাদের একটা স্পেশাল অফার চলছে। যদি 7টা ইবুক কিনতে চাও সেক্ষেত্রে তোমরা অনেক ডিসকাউন্ট পাবে, তাই সেই অফারটা নিতে তোমরা এখনই আমাদের সাথে যোগাযোগ করো। তো সেইটা লিখে আমাদের পাঠিও, আমরা আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, তোমাদের পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি তোমাদের হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। চলে এলাম আবার আলোচনায় বেথুন স্কুল এবং মেট্রোপলিটন ইনস্টিটিউশন। প্রথমেই বললাম বেথুন সাহেব কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি বড়লাটের আইন সচিব ছিলেন এবং তার অন্যতম অবদান হলো ভারতীয়দের জন্য নিজের মাতৃভাষার শিক্ষা গ্রহণের উৎসাহিত করা। মানে বাবা তোমরা বাংলাতেই পড়াশোনা করো, মানে মাতৃভাষার কদর তো সবার আগে, তো সেটা তিনি কিন্তু খুব সেই বিষয়ে উদ্যোগী হয়েছিলেন। বিদ্যাসাগর মহাশয় 1849 খ্রিস্টাব্দের 7ই মে ব্রিটিশ সরকারের আইন সচিব জন এলিয়ট ড্রিঙ্কওয়াটার বেথুনের সহযোগিতায় কলকাতায় করে তুলেছিলেন হিন্দু ফিমেল স্কুল বা হিন্দু বালিকা বিদ্যালয়। পরবর্তীকালে এই স্কুলটাই, তোমরা যারা কলকাতা সংলগ্ন এলাকায় থাকো তারা জানো, তার নাম বেথুন স্কুল। কলেজ স্ট্রিটের আগে মেদুয়ার আশেপাশেই রয়েছে স্কুল, খুব পুরনো এবং খুব বিখ্যাত স্কুল। এটা কিন্তু বিদ্যাসাগর মহাশয়ের এবং বেথুন সাহেবের একটা অন্যতম কীর্তি। বিদ্যাসাগর দীর্ঘকাল এই বিদ্যালয়ের সচিব পদে নিযুক্ত থেকেছেন। তার আরেকটি অন্যতম কৃতিত্ব হচ্ছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন। এটি পরবর্তীকালে বিদ্যাসাগর কলেজে পরিণত হয়, মানে যেটা একদম কলেজ স্ট্রিটে রয়েছে। তোমরা যারা কলকাতা সংলগ্ন জায়গা থেকে আমাদের এই ক্লাস শুনছো তারা বুঝতে পারছো কোন জায়গাটার কথা বলছি। এই বিদ্যাসাগর কলেজ কিন্তু বিদ্যাসাগরেরই সৃষ্টি।
নারী শিক্ষার প্রভাব কি পড়েছিল। ঊনবিংশ শতক নারী শিক্ষা বিস্তারে সবথেকে অগ্রণী ভূমিকা নিয়েছিল। তার প্রধান উল্লেখযোগ্য ব্যক্তিটি হলেন মহিলা চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলি। সমগ্র ব্রিটিশ উপনিবেশের, মানে আমাদের ভারতবর্ষ নয় কিন্তু, ব্রিটিশরা যেখানে যেখানে উপনিবেশ গড়ে তুলেছে সেই সমস্ত ব্রিটিশ উপনিবেশের প্রথম মহিলা চিকিৎসক, কি গর্ব হয়, মানে তিনি একজন বাঙালি, তিনি একজন ভারতীয়, তার নাম কাদম্বিনী গাঙ্গুলি। তবে তিনি শুধু প্রথম মহিলা চিকিৎসকই নন, তিনি এবং চন্দ্রমুখী বসুই কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা গ্র্যাজুয়েট। উল্লেখ্য, এরপর মহিলাদের শিক্ষাক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য দিল্লিতে 1930 সালে লেডি আরউইন কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে শুরু কিন্তু এই বিদ্যাসাগর মহাশয়ের হাত ধরেই হয়েছিল এবং সারা ভারত পরবর্তীকালে এই মানুষটার অনুপ্রেরণায় অনেক মানুষ এগিয়ে এসে এই বিষয়টাকে এগিয়ে নিয়ে গেছে। আজকের এই আলোচনা তোমাদের এখানেই শেষ করছি। কেমন লাগলো, পড়া কতটা বুঝলে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা আরও এই বিষয়ে প্রশ্ন উত্তর পড়তে চাও তাদের দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদের ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে তোমরা বিনামূল্যে এই সমস্ত প্রশ্ন পড়তে পারো। শুধু ইতিহাস কেন, বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন রয়েছে। তার জন্য wbporashona.com ভিজিট করতে হবে। আর একটা কাজ তোমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলেও কিন্তু একটু ঘুরে বেড়াতে হবে। তাহলে দেখবে তোমরা এই হিস্ট্রি বা জিওগ্রাফি বা অন্যান্য সাবজেক্টের প্রচুর ফ্রি কন্টেন্ট এরকম দেখতে পাবে। তোমরা মাধ্যমিকের জন্য প্রিপারেশান নিতে এগুলো ভালোভাবে দেখো, বুঝো এবং অবশ্যই টেক্সট বইটাকেও ফলো করো। আজকের মতো টাটা, মন দিয়ে পড়াশোনা করো। ফিরে আসবো আবার একদিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ টাটা।